প্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছের ডালটা মটমট শব্দে ভেঙে পড়ল টিনের চালে। নির্জন নিশীথে এই একটা শব্দই চারিদিকে সৃষ্টি করলো এক ভুতুড়ে পরিবেশ। সেই শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল পৌর চৌকিদার জিন্নত আলীর। জানালার কপাট খুলে তিনি আশেপাশে তাকালেন। প্রচণ্ড গরমে চারিদিকে বেহাল অবস্থা, কোথাও সামান্য বাতাসটুকুও বইছে না। তখনই লাফানোর আওয়াজ হলো। মচমচে শুকনো পাতাগুলো ঝনঝন করে বেজে উঠল। অজানা শঙ্কায় বৃদ্ধার বুক কাঁপল বোধ হয়ে। দেওয়ালে হেলান দেওয়া কোষটা হাতে তুলে নিয়ে শব্দহীন পায়ে হেঁটে কাঠের দরজা খুলে বেরিয়ে এলেন বাইরে। গ্রামে তখনও বিদ্যুৎ তেমনভাবে আসেনি। হাতে গোনা দু একটা বাড়িতে আছে হয়তো, তার মধ্যে মাস্টার বাড়ি অন্যতম। তবে এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। চাঁদের সফেদ আলোয় আধার কিছুটা কমেছে যেন। সেই আলোতেই হঠাৎ দৃষ্টিগোচর হলো চাদরে মরা এক ছায়া মানব। গত বছর শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকে গ্রামে ডাকাতের উৎপাত বেড়েছে। এরোর বাড়িতে লুটপাট হচ্ছে, জখম হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। এই তো কয়েকদিন আগে মধ্যপাড়ার দেলোয়ারের বাড়ির শীত কেটে ঘরে ঢুকে পড়েছিল তারা। বেড়াতে আসা মেয়েজামের পিঠে কোপ বসিয়ে সোনা গহনা নিয়ে শেষ মুহূর্তে পালিয়ে বেঁচেছে। ছায়া মানবকে দেখে সেই আশঙ্কাই করলেন বৃদ্ধ। কোচটা নিয়ে তেড়ে যেতে যেতে গলা ফাটিয়ে চিৎকার করলেন, ডাকাত পড়ছে। কে কোথায় আসস? বাড়িতে ডাকাত পড়ছে। ছায়া মানব চমকে পিছন ফিরে তাকালো। ততক্ষণে বৃদ্ধ চলে এসেছে তার নিকটে। কিছু বুঝে ওঠার আগে পূর্বে হাতে বসিয়ে দিয়েছে ধারালো কোচ। চাপা ব্যথাতুর চিৎকার ভেসে এলো। বৃদ্ধকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে ক্ষতস্থান চেপে ধরে পালানোর সহজ পথ খুঁজতে লাগলো। রজনীর মধ্যভাগ কারো চিৎকারে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ধানের কাজ শেষ করে সবে ঘুমিয়েছিল মাস্টার বাড়ির সদস্যরা। চৌকিদারের হাঁক ডাকে কাঁচা ঘুমটা ভেঙে গেল সকলের। বাড়ির পুরুষেরা সজাগ হয়ে যে যা পারল তাই অস্ত্র হিসাবে তুলে নিল হাতে। জিন্নত আলী তার দুর্বল বয়স্ক শরীর নিয়ে আর উঠে দাঁড়াতে পারলেন না। মাটিতে বসে এক নাগারে করে গেলেন চিৎকার। ডাকাত ধরে যেন আজ নিস্তার মিলবে তার। অন্ধকার বিলীন হয়ে আসলো, আলো জ্বলে উঠল পুরো বাড়ি জুড়ে। বিদ্যুৎ চলে এসেছে, তাও সঠিক সময়ে। শত দরজা খুলে চারিদিকে ঘেরাও করে ফেল পুরুষেরা। পালানোর আর কোনো পথ নেই। কালো চাদরে মোড়া বিশাল দেহী লোকটি ফের প্রাচীর টপকে দৌড়ানোর জন্য স্থির হতে পেছন থেকে কেউ দুই হাত প্রসারিত করে তাকে শক্ত করে চেপে ধরল। চিৎকার করে বলে উঠল, পাইছে আব্বা, পাইছে, মাতারের পোলারে পাইছে। সবাই দৌড়ে এলো সেখানে। আকবর মিয়া নিজের শখের এয়ারগানটা লোকটার দিকে তাক করে দাঁড়িয়ে ধমকালেন, শালার ঘরের শালা, আমার বাড়িতে ডাকাতি করতে আসোস? কত বড় সাহস! এই সুজন, এর আগে গাছের লগে শক্ত কইরা বাইন্দা ফেল। ওই মাসুম, মুখ খোল ওর, চাঁদ মুখখানা একবার দেখি। দাদার আদেশে কালো চাদরটা টেনে মুখ থেকে সরিয়ে দিল মাসুম। ঢেকে রাখা মুখমণ্ডল উন্মুক্ত হতেই আরও এক দফা চমকে উঠল সকলে। কাশেম আলী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, সাগো পোলা নাইডা? এয়ারগান নামিয়ে ভালো করে মুখের দিকে তাকালেন আকবর মিয়া। ভুরু দুখানা কুঁচকে নিলেন। ধমক দিয়ে বললেন, এই তুই পারভেজ না? শেষমেশ শাহ বংশের পোলারা দিয়া রাত বিরাইতে ডাকাতি শুরু করছে। পারভেজের চোখে মুখে লজ্জা আর ভয়। ফর্সা মুখখানা দরদর করে ঘামছে। দুদিকে মাথা নাড়িয়ে আকুল কণ্ঠে বলল, আমি ডাকতাম না, ডাকাতি করতে আসি নাই, বিশ্বাস করেন দাদা, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। চৌকিদার জীর্ণতালে চেঁচিয়ে উঠলেন, মিশা কথা কইলে মুখ ভাঙ্গা দিমু। আম গাছ বাইয়া ভেতরে আইসস কেন তাহলে? আমি নিজ চোখে দেখছি তুই এই বাড়ির ভেতরে যাওয়াই পায়তারা করতাছিলি। আমার আওয়াজ হই না দৌড় মারছস। প্রতি উত্তরে কিছু বলতে পারল না পারভেজ। অজানা ভয়ে ভীত হলো মন। রুহুলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজন এগিয়ে এসে জলপাই গাছটার সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল ছেলেটাকে। আর কিছু মুহূর্ত পর ফজরের আজান হবে। এরপর সকাল হতে আর বেশি দেরি নেই। কাশেম আলী পিতার উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, অনেক লাফাইছিলি শাহ বংশরাম। এইবার তোগো সব জারি জুরি কেমনে 10 গ্রামের মাঝে খালাস কইরা দেই তা
আমনে শুধু চাইয়ে চাইয়ে দেখেন। আব্বা, সকালটা একবার হইতে দেন। বাড়ির নারীরা ঘরের বাইরে বের হওয়ার সাহস পেল না। বারান্দার ভেতর থেকেই উকিঝুঁকি মেরে বাইরে ঘটমান দৃশ্য যতটুকু পারল দেখলো। তাদের মধ্য থেকে এক কিশোরীর চোখ যেন ঘোলাটে হয়ে উঠল। বুকের ওড়নাটা শক্ত করে চেপে ধরে ছুটে গিয়ে খিল আটল ঘরের দরজায়। গ্রামের খ্যাতিমান পরিবারগুলোর মধ্যে মাস্টার বাড়ি সুপরিচিত। একতলা বাড়িটি আদো খাওয়া চাঁদের মতো গোলাকার। পারভেজ শাহকে সেই একতলা বিশিষ্ট ইটের পাকা বাড়িটির সামনে জলপাই গাছটিতে বেঁধে রাখা হলো। বসানো হলো তার সামনে পাহারা। এখন সকাল হওয়ার অপেক্ষা শুধু। গ্রীষ্মের ভোর আসে খুব দ্রুত। ব্যবসা গরমে পাখিরাও জেগে ওঠে খুব দ্রুত। গলায় সুর তুলে আকাশে ডানা ঝাপটে উড়তে উড়তে ধরনীর মানুষদেরও জাগিয়ে তোলে দায়িত্ব সহকারে। সকাল 9টার দিকে মাসুম আর রুহুল দুই ভাই মিলে পারভেজকে নিয়ে গেল পুবপাড়ার বটতলায়। গ্রামে ঘটিত যে কোনো সালিশ পূর্বপুরুষের আমল থেকে ওখানেই হয়ে আসছে। সেই নিয়ম এখনও অব্যাহত, কখনো খণ্ডন করেনি কেউ। ঘটনাটা চারিদিকে ছড়াতে বেশি একটা সময় লাগলো না। সাবাড়িতে খবরটা পৌঁছাতে লাঠি নিয়ে ছুটে এলো জোয়ান মর্দরা। বাড়ির ছেলেকে এভাবে বাধা অবস্থাতে দেখতে রাগে ক্ষোভে জ্বলে উঠল পারভেজের চাচাতো ভাইয়েরা। মাস্টার বাড়ির সমস্ত ছেলেরাও চলে এলো বাপ চাচাদের ঢাল হয়ে। শুরু হলো বড়সড় ঝগড়া। গ্রামের মানুষদের কারণেই হাতাহাতিটা আর শেষমেশ হলো না। সাল 1996, চৈত্রের শেষ দুপুর। সোনাঝরার রোদের আলোয় পাকা ধানের শীষগুলো যেন সোনালি রেশম চাদরে মোড়ানো। বনখড়িয়া গ্রামের পশ্চিম পাড়ায় কপালে ও কোমরে গামছা বেঁধে কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত মজুরের দল। ক্লান্ত দুপুরে হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের সোদা গন্ধ। সেই গন্ধ সরাসরি নাসারন্ধ্রে প্রবেশ করে ভুলিয়ে দেয় মন খারাপের তত্ত্ব। ধান কাটার ছন্দে গামছার মর্মর শব্দ পেরিয়ে হঠাৎ দল থেকে উঁচু স্বরে ভেসে আসে গান। আঙ্গিনায় বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজও তো আইলো না বন্ধু বন্ধু সোনার চান। ও আমার মন ভালো না, ও কিছু ভালো লাগে না। মাঠের নীরবতা ভেঙে বাকিরাও সেই কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সুর তোলে। গানে ফাঁকে কাস্তে থামিয়ে মুছে নেয় কপালে লেপ্টে থাকা ঘাম। কেউ বা উত্তপ্ত আকাশপানে তাকিয়ে দেখে উড়তে থাকা ক্ষুধার্ত চিলে ডানা ঝাপটানো। মাটির উঁচু ঢিবিতে ঘাসের উপর পা ছড়িয়ে বসে থাকা তরুণ উঠে দাঁড়ায়। পরনে লুঙ্গি হাঁটু পর্যন্ত উঁচু করে কোমরে গিঁট বেঁধে আরেকটি কাস্তে হাতে নেমে পড়ে বাকিদের সাথে ধান কাটতে। রোদে পোড়া শক্তপোক্ত দেহে খেটে খাওয়ার লক্ষণ সুস্পষ্ট। বাকিদের সাথে আউশ করে সেও গলায় সুর তুলে গান ধরে। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। গাইতে গাইতে হাতটাও বোধহয় কেটে গেল খানিকটা। ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো তরল তাজা রক্ত। অথচ সেই দিকে ভ্রুক্ষেপ নেই তার। সবার সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতে উঠেছে সে। নাজির ভাইজান, নাজির ভাইজান। হাঁক ছেড়ে ডাকতে ডাকতে দৌড়ে এলো মিল্টন। হাতার গান দুটোই থেমে গেল নাজির সার। পেছন ফিরে ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো, সারাদিন কই ছিলি গোলামের পুত? মিল্টন দাঁত দিয়ে চিপ কেটে মাথায় হাত রাখলো। হাঁপাতে হাঁপাতে বলল, বিশাল সর্বনাশ হইয়া গেছে ভাইজান, পারভেজ ধরা খাইছে। কেমনে খাইছে? চুরি করতে গেছিল নাকি? মাস্টার বাড়িতে মাঝরাইতেই ধরা খাইছে। ভেন্না বেলাতে পারে বট গাছের লগে বাইন্দা রাখছে, অপবাদ দিছে ডাকাতির। জটিল বিষয়। পুনরায় সে মনোযোগ দিল ধান কাটায়। মিল্টন আর কিছু বলার সাহস পেল না। উসখুস করতে করতে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। বেশ কিছুক্ষণ পর দুহাতে বিশাল বড় বড় দুটো ট্যাক্সি নিয়ে হাজির হলেন কলিমের মা। ঘাসের উপর গামছা বিছিয়ে তার উপর ট্যাক্সি দুটো রেখে একে একে বের করলেন খাবারগুলো। তার পেছনে জগ হাতে দাঁড়িয়ে আছে কলিম। হাঁক ছেড়ে সে ডাকলো,
খাইতে আইয়েন আমনেরা। কাজ করতে করতে সকলেই ক্লান্ত এবং ভীষণ ক্ষুধার্ত। খাওয়ার জন্য ডাক পড়তেই কাজ থামিয়ে নিচু জমি থেকে উপরে উঠে এলো সকলে। কপাল ও কোমর থেকে গামছা খুলে মাটিতে বিছিয়ে হাত মুখ ধুয়ে বসে পড়ল খেতে। নাজিসাও তাদের সাথে বসলো সেখানে। ভুরু কুচকে বলল, কলা পাতা লইয়া আয় তো বল্টু। আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে ও পাশের আইল ধরে দৌড় দিল মিল্টন। কলিমের মা হেরে গলায় বললেন, এনে খাবি নাকি? বড় ভাবি তো তোরে বাড়িত যাইতে কইছে। ক্ষুধা লাগছে, আগে খাইয়া লই। কারো কথা শোনার নয় নাজিসা। সরিষার বাগা দিয়ে রান্না করা লাউ, সজনে ডাঁটার ডাল, আলু ভাজি দিয়ে কাঁচামরিচ চিবোতে চিবোতে এক গামলা ভাত কলা পাতায় নিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে উঠে দাঁড়ালো সে। আমি না আসা পর্যন্ত লতিফরে এনে আইয়া বইয়া থাকতে কো। কলিমের উদ্দেশ্যে কথাটা বলে মিল্টনকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল সে। বাড়ির পেছনের বিশাল খলাই বাড়ির মজুররা আটি থেকে ধান ছাড়ানোর কাজে ব্যস্ত। নারীরা গোসল সেরে নামাজ পড়ে বাড়ির খোলা বারান্দায় খেজুর পাতার তৈরি মাদুরে খেতে বসেছে। নাজিরকে দেখে মুখের ভাত গিলে বিচলিত কণ্ঠে বড় চাচি ফরিদা বলে উঠলেন, এখন তোর বাড়ি ফেরার সময় হয়েছে? পুবপাড়ার বটতলায় পারভেজরে লইয়া কি এর জানি বিচার বইছে। তোর সুরো চাচা আর ভাইয়েরা সেইখানেই গেছে। যাওয়ার আগে কইয়া গেছে তোরেও যাতে পাড়াইয়া দিই। গোসলটা কইরা লই, শরীর চুলকায়। এবার তার গা ছাড়া উত্তর। ছোট চাচি মর্জিনা চোখ মুখ কুচকে বিড়বিড় করলেন, একেবারে ঘাউড়া হইছে, কেউ আর কোনো কথাই শুনে না, যা ইচ্ছা কইরা বেড়াই। ভাইটাও হয়েছে হের মতোই, মাই তো চইলা গিয়া বাঁচছে। নাজিসার কান পর্যন্ত সে কথা পৌঁছেছে কিনা ঠিক বোঝা গেল না। গুনগুন করতে করতে গামছা নিয়ে এসে চলল কলপার। বনখড়িয়া গ্রামের সব সালিশ পুরপাড়ার বটতলাতেই বসে। পারিবারিক কলহ বা কম গুরুত্বপূর্ণ কিছু হলে সালিশের রায় দেয় মেম্বার হেলাল এবং মাতব্বর আফাজ উদ্দিন। আর বেশি গুরুত্বপূর্ণ কিছু হলে আসেন চেয়ারম্যান আতাউর রহমান। তবে আজকের ঘটনা মাস্টারবাড়ি এবং সাবাড়ির মধ্যকার হওয়ায় চেয়ারম্যান সাহেবকেই খবর দেওয়া হয়েছে। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি এসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে দুপুর 2:30টার এদিক ওদিক। ততক্ষণে গ্রামের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছে তামাশা দেখার জন্য। আতাউর রহমান এসেই কেদারায় আরাম করে বসলেন। তার আপ্যায়নে গ্রামের চটকদার মতিন গাছ থেকে আগেই পেরে রাখা ডাবটা কেটে ধরিয়ে দিলেন হাতে। তখনই বড় পুত্র সামিউলকে নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন আমিরুল শাহ। এসে সর্বপ্রথম নজর গেল বেঁধে রাখা পুত্রের দিকে। তাগড়া জোয়ান ছেলেটা ঝিমুচ্ছে। ক্ষত স্থানে বাঁধা গামছার উপর দিয়ে শুকিয়ে আছে তাজা রক্ত। সেসব যেন সহ্য করতে পারলেন না তিনি। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠলেন, কার এত বড় সাহস? কে আমার পোলারে বাইন্দা রাখছে এমনে? যে একটু গ্রামের বাইরে গেছে সেই সাহস বেড়ে গেছে? চেয়ারম্যান লাফিয়ে উঠলেন। শাহ বংশের মানুষদের এখানকার চেয়ারম্যান মেম্বাররা বেশ মান্য করে চলে। তিনিও তার ব্যতিক্রম নন। তার বাবা যখন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন আমিরুল শাহর সঙ্গে বেশ খাতির ছিল। চেয়ারম্যান হতেও নাকি অনেক সাহায্য করেছিলেন এই লোক। তিনিও অবশ্য কিছুটা সাহায্য পেয়েছিলেন। তাই মন রাখতে ভুরু কুচকে বললেন, সত্যি তো, এমন সুন্দর পোলাডারে বাইন্ধা রাখছে কেন? আই মকবুল, দড়ি খুইলা দে। আদেশটা মকবুলকে দিল। সে যাওয়ার পূর্বেই দ্রুত গিয়ে দড়ি খুলে দিল সামিউল। কাশেম আলী কর্কশ কণ্ঠে বললেন, রাত বিরাইতে পোলায় ডাকাতি করতে গিয়া ধরা খায়, আর বাপে বুক উঁচা কইরা বিচার সবাই আহে। এরেই কয় চোরের মায়ের না চোরের বাপের বড় গলা। বাবার কথাই হেসে উঠল মাসুম আর তালেব। রুহুল সাই দিয়ে মাথা নাড়িয়ে বলল, হেগো থাইকা সরম আশা কইরা লাভ আছে চাচা, তাড়াতাড়ি বিচার শুরু করতে কও, মেলা কাম পইরা আছে। আকবর মিয়া চেয়ারম্যানের সোজাসুজি একটি কেদারায় গম্ভীর হয়ে বসে আছেন। আশেপাশে চলমান কথায় টু শব্দটি করছেন না। বৃদ্ধর পিতা এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল, যা ইউনিয়নের মধ্যে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে সবাই তাদের বাড়িটিকে মাস্টার বাড়ি হিসাবেই চেনে, জানে এবং মান্য করে। তিনি এবার মন খুলে চেয়ারম্যানের উদ্দেশ্যে বললেন, বিচার করো আতাউর। প্রমাণ হিসেবে জিন্নাত ভাই আছে, সে সচক্ষে সব দেখছে। এখনও তার কোচে রক্ত শুকাইয়া আছে। মিছা কথা কইয়া তো আর
আমাকে লাভ নাই, আশা করি তুমি নিরপেক্ষ বিচারই করবা। আতাউর রহমান ঘন ঘন মাথা নাড়িয়ে আর চোখে চেয়ে দেখলেন আমিরুল শাহকে। তার পেছনে দাঁড়িয়ে রাগে গজগজ করছে নিজের বড় ছেলে আর ছোট ভাইয়ের ছেলেরা। পাশে বসা ছোট ভাই মুমিনুল শাহ ভাইয়ের উপস্থিতিতে সে আপাতত মৌন। সালিশ বৈঠক যথাসময়ে শুরু হলো। বটগাছের পাশে ইট দিয়ে বাঁধানো বসার স্থানটিতে কুঁজো হয়ে বসে আছে পারভেজ। কারোর দিকে মুখ তুলে তাকানোর সাহসটুকু তার নেই। মাতব্বর আফাজউদ্দিন একে একে সমস্ত ঘটনা জিন্নত আলীকে জিজ্ঞাসাবাদ করে সবার সামনে বের করে আনলেন। আতাউর রহমান এবার বড়ই বিপদে পড়ে গেলেন। কি রায় দেবেন বুঝে উঠতে পারছেন না। নিয়ম অনুযায়ী তো ছেলেটার মুখে চুনকালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো উচিত, নয়তো করা উচিত জরিমানা ধার্য করে কয়েকদিনের জন্য গ্রাম থেকে নির্বাসিত। তবে এসব করলে আবার মহা ঝামেলা। তার এত সব ভাবনার মধ্যেই সেখানে এসে হাজির হলো নাজির শাহ। পরনে বাংলা প্যান্ট আর ছাপা শার্ট, যা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। সে এসেই ধপাস করে বসলো পারভেজের পাশে। দুই হাতে ভর দিয়ে ধমকানো সুরে বলল, গোলামের পুত মাঝরাইতে শত্রুগো বাড়িতে গেছিলি কেন? তার কথা শেষ হতেই আমিরুল শাহ এক প্রকার চেঁচিয়ে উঠলেন, এই নাজির, গোলাম কেডা? কারে গোলাম কইলি তুই? আমি গোলাম? তো কি মহারাজা ধীরাজ? আশ্চর্য হওয়ার ভান ধরে প্রশ্ন ছুড়ল নাজির শাহ। চল শক্ত করে গেল আমিরুল শাহ। একই তো নিজের ছেলে গ্রামের মধ্যে অর্ধেক মানসম্মান ডুবিয়ে দিয়েছে, ওদিকে ভাইয়ের ছেলেও বাকিটুকু ডুবিয়ে দেওয়ার পায়তারা করছে। নাজির শাহ চেয়ারম্যানের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, সালিশের রায় দিয়া দিছেন? না, অহনো দেই নাই। ভালো করছেন। এইবার আসল ঘটনা আমার কাছে থাইক্কা হলেন। সকলে উৎসুক হয়ে উঠল। কাশেম আলী বললেন, কি এর আসল ঘটনা? তুই আসিলি ওইখানে? তাকে বিশেষ পাত্তা দিল না নাজির শাহ, নিজের মতো করেই বলে ফেলল আসল কথা। ওইসব ডাকাতি ফাকাতি কিচ্ছু না, সবই মাইয়া মাইনসের চক্কর বাবু ভাই। মাস্টার বাড়ির তৃতীয় প্রজন্ম নজরুল আলমের মাইয়া ফাহমিদার লগে আমাকে পারভেজের প্রেমের সম্পর্ক। ওই মাইয়াই রাইত বিরাইতে ওরে ডাইকা নিয়ে গেছে। বিচার যদি করতেই হয় তাহলে দুইটারে এক লগে বাইন্দা পিডান, নয়তো বিয়া দিয়া দেন। বউ লইয়া বাড়ির জায়গা। পোলা বইলা একলা একলা মান সম্মান বিসর্জন দিব কেন? উৎসুক গ্রামবাসী চমকে উঠল, শুরু হলো কানাঘুষা। সারা কথাটা শুনেই খুশি হয়ে গেল। মুমিনুল শাহ বড় ভাইয়ের উদ্দেশ্যে ফিসফিস করে বললেন, দেখলা বড় ভাইজান, আমগো নাজিরে কেমন খেলা ঘুরাইয়া দিল দেখলা? বেডা মানুষের চরিত্রের দাগ না হয় রাইতে লাগলে দিনে মুছা যায়, কিন্তু মাইয়া মানুষের দাগ কেমনে মুছবো? আমিরুল শাহ মুখে উত্তর দিলেন না, শুধু নিঃশব্দে হাসলেন। নজরুল আলম আপাতত এখানে উপস্থিত নেই, সকাল হতেই পারিবারিক ব্যবসার কাজে চলে গিয়েছে। তাই ছেলে রুহুল বোনের নামে মিথ্যা অপবাদ শুনে খেপে গেল। আর একটা মিছা কথা কইলে তোর জিপ কিন্তু আমি তাই না সিরা ফেলমু নাজির। নাজির শাহ শুরুর মতো এবারও ওদের পাত্তা দিল না। শুনো যেন শুনল না এমন এক ভাব। প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালো সে। দুহাত পেছনে রেখে চাচা আর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আমার কথা বিশ্বাস না হইলে ফাহমিদারে ডাইকা আনেন। কিরা কাইটটা কইতে কন পারভেজ লগে ওর কোনো সম্পর্ক নাই। আমি গেলাম, ধানের বহুত কাম পইরা আছে। সালিশ শেষ কইরা পারভেজরে লইয়া সদর হাসপাতালে যাইয়েন। এক রাইতে বেচারার কি অবস্থা করছে কালনাকেরা। তারপর গুনগুন করতে করতে সেখান থেকে চলে এলো নাজির শাহ। কে কি ভাবলো বলল, তাতে যেন কোনো আগ্রহী নেই। তার আগ্রহ শুধু নিজেকে নিয়ে। মিল্টনও তার পিছু পিছু হাঁটছে, কিছু জিজ্ঞেস করার জন্য উসখুস করছে মন। নাজির শাহ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, পেটের ভেতরে কৌতূহল আর কথা আটকাইয়া না রাইখা কইয়া ফেল বল্টু। আপনি কেমনে জানলেন যে পারভেজের লগে হ্যাগো ফাহমিদার সম্পর্ক? জানি জানি, তোরটাও জানি। কৌতুক করে বলল। মিল্টন ভরকে গেল, আমতা আমতা করে বলল, কি জানেন? কমুনা। কন্যা ভাইজান। নাজির শাহ হাসলো, শীষ বাজাতে লাগলো। বটতলা থেকে বাড়িতে যাওয়ার জন্য মধ্যপাড়ার ছোট্ট মাঠটি পেরোনোর সময় দৃষ্টিগোচর হলো খেলতে থাকা ছেলে মেয়েদের। হঠাৎ করেই সেখান থেকে ভেসে এলো এক বিদ্রুপপূর্ণ ছড়া। ছড়াটা এমন, নাজির ভুইয়া পাত দেই কুইয়া। নাজির শাহ চলতি পথে থেমে গেল। আশ্চর্য হলো ভীষণ। হতবিহ্বল দৃষ্টিতে সেদিকে তাকাতেই দেখতে পেল
বাচ্চা থেকে কিশোর কিশোরী সবাই তার দিকে তাকিয়ে হাসছে। পশ্চিম আকাশে কমলা রঙের ছড়াছড়ি। সূর্যাস্তের সময় হয়ে এসেছে, সেই আয়োজনে ব্যস্ত প্রকৃতি। সাদা বকগুলো রাশি রাশি মেঘের মতো দলবদ্ধ হয়ে ডানা ঝাপটে উড়ে ঘরে ফিরছে। যেতে যেতে জমিনে ফেলে যাচ্ছে ছন্দময়ী শব্দ, ডানা ঝাপটানোর প্রতিধ্বনি। সাবাড়ির পেছনে ধানের কাজের জন্য বরাদ্দ জমিটি খোলা নামে পরিচিত। দুপুরে কেটে আনা ধানগুলো আটি ধরে ধরে মাড়াইয়ের কাজে ব্যস্ত মজুরের দল। বটতলা থেকে ফিরে এতক্ষণ ধরে সেসবেরই তত্ত্বাবধান করছিল নাজিসা। বসে থাকতে থাকতে হঠাৎ পেটে টান পড়ল যেন। বাড়ির ভেতরে হাঁটা ধরল, উঁচু কণ্ঠে বলল, আমি ভিতর থেকে ঘুরে আসি, তুই এনেই থাক বল্টু। মিল্টন নীরব সাই জানালো। কদবেল গাছের নিচে বসে রইল চুপচাপ। বয়স তার 21-এর গণ্ডিতে পড়েছে সবে। তাগড়া যুবক ছেলে। নাজিরের থেকে হবে বছর 5-এর ছোট হয়তো। একই এলাকায় বাড়ি। বাবা নেই, মা ওর বাড়িতে কাজ করে, যা পায় তা দিয়েই এতকাল সংসার চলেছে। ভাই বোন তারা 7 জন। তবুও ছেলেটা নাজিরের ভীষণ ন্যাওটা। ভোরের আলো ফুটতে না ফুটতেই এসে হাজির হয় বাড়িতে। তারপর সারাদিন সেখানে তাকে গোসল খাওয়া সব বিনামূল্যে। দিন শেষে অবশ্য মজুরিও পাই। নিতে না চাইলেও নাজির জোর করে দেয়। ভীষণ কাজের কিনা, যখন যা বলে তাই করে। নাজির ইচ্ছে করেই করায়। সাবাড়ির 3 দিকেই শুধু বাড়ি আর বাড়ি। দুদিকে টিনের চালা 2টো ইটের পাকা বাড়ি, আর বিপরীত দিকে 2টো মাটির বাড়ি। তার মধ্যে ফাটল ধরা পুরনো মাটির বাড়িটি নাজিরের বাবা সুবহান আলীর সার। পৈতৃক সূত্রে পিতা ফতেহ আলী সার থেকে পেয়েছেন। এরপর সেই যে কোনো এক মর্মান্তিক দুর্ঘটনায় বিছানার সঙ্গে সন্ধি করলেন। আর শেষ হলো না সেই সন্ধি। ততদিনে 2 চাচার বহু উন্নতি হয়েছে। বিপরীতে করেছে ইটের ঘর, পাশে আছে 2টো গোয়াল ঘর, গরু বাছুর গাভী দিয়ে ভর্তি। তার মধ্যে অবশ্য একটা নাজিরের। বাড়ির সাথে লাগোয়া গৃহিণীদের মুরগির খোপ, একপাশে ধানের গোলা আর ছনের ছোট্ট ঘর। নাজির এক বাটি খই আর নলেন গুড় নিয়ে নিজেদের খোলা বারান্দায় পেতে রাখা মোড়াতে বসল। অদূরে বড় চাচি ফরিদা উঁচু জায়গায় দাঁড়িয়ে চাল থেকে কুমড়ার বড়ি আর গতকাল তৈরি করা নকশি পিঠা নামাচ্ছে। তখনই হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলেন আমিরুল শাহ। দিকবিদিক না তাকিয়ে ছুটে এসে স্ত্রীর কোমর বরাবর লাথি মারলেন। চিৎকার করে বলেন, বান্দির ঘরের বান্দি, সারাদিন কই থাকোস? কোন ভাতারের লগে সময় কাটাস? রাইতে পোলায় কি করে বেড়া দেখোস না? পিঠার ডালা হাতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন মধ্যবয়সী ফরিদা। কপালে আঘাত লাগলো, তবুও ব্যথায় টো শব্দটি করলেন না। তাতে যেন প্রশ্রয় পেয়ে গেলেন লোকটা। এক নাগারে দিয়ে গেলেন অশ্রাব্য সব গালি। আশপাশ থেকে খুঁজে আনলেন একটা চেলাকাঠ। সেটা নিয়ে এগিয়ে যেতে খই খেতে খেতে মুখ বিকৃত করে নাজিসা বলে উঠল, পিডাইয়া ঠ্যাং ভাঙ্গা দেন ফকির নির্জির। সকালটা হইতে দেরি, কিন্তু শাড়ি কাঁচা দিয়া গাধার মতো কাম করতে দেরি নাই। মাইর খাইয়া যদি একটু কমে এইসব। থেমে গেলেন আমিরুল শাহ। মারতে গিয়েও মারলেন না, ফেলে দিলেন চেলাকাঠ। ভস্ম করে দেবেন এমন দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে তাকিয়ে চলে গেলেন অন্দরে। ফরিদা উঠে বসলেন, আঁচলে চোখের পানি মুছে তাকালেন সামনে। লুঙ্গি ছেড়ে উঠে দাঁড়ালো নাজির। গামছা গলা থেকে নামিয়ে মুখ মুছতে মুছতে বলল, পইরা পইরা মাইর খাইতে শরম লাগে না, নির্লজ্জ বেডি মানুষ। তো কি করব? চাইলে অনেক কিছুই করা যায়। রাইতের বেলা তো এক খাটেই শোয়। গলার টুটিটা চিপা দিয়া ধরলেই সব লেটা চুইকা যায়। ভেতর থেকে চিৎকার দিলেন আমিরুল শাহ, নাজির, যদি আসি তাহলে তরটাই কিন্তু সিপ দিয়া ধর্ম। আর আমি বুঝি বইয়া থাকমু, হাত ভাঙ্গা গলায় ঝুলাইয়া দিমু। আমিরুল শাহ কিছু বললেন না। রাগে ফুঁসছেন তিনি। বিচার কার্য শেষ হতেই সামিউলকে নিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছেন পারভেজকে। গ্রামে ছিছি পড়ে গিয়েছে এই কাণ্ডে। অমর্জিত মান সম্মান যেন অল্প সময়ই খোয়া গেছে। নাজির উকি দিল ঘরে, জিজ্ঞেস করল, সামান্য হাতেই তো কাটছে, তার লাগা হাসপাতালে ভর্তি কইরা রাইখাইতে হইব কেন? আজকের রাতটা থাকুক, শরীর দুর্বল, স্যালাইন দিছে ডাক্তার। নাজির আর কিছু বলল না। চলে আসার জন্য পা বাড়াতেই শান্ত কণ্ঠে পিছু ডাকলেন আমিরুল শাহ। শোন নাজির, কোন? হাসাই মাস্টার বাড়ির মাইয়ার লগে পারভেজের সম্পর্ক আছে? সম্ভবত। সম্ভবত?
নিশ্চিত জানি না, অনেকবার একলগে দুইটারে দেখছি, তাই ওই পরিস্থিতি থাইকা বাঁচানোর লাইগা তখন কথাটা কওয়া ছাড়া আর কোনো উপায় আসিল না। আইসা প্রসঙ্গ বদলালেন আমিরুল শাহ, জিজ্ঞেস করলেন, ধানের কাম কদ্দূর, সব কাটা শেষ? আমার পশ্চিম পাড়ার ক্ষেতেরটা আজ দুপুরেই কাটা শেষ করছি, এখন মারাই চলতেছে। বেলাইয়েরটা 1 সপ্তাহ পর কাটতে হইব, মনে হয় আর একটু পাকবো। বাকিগুলোর খবর মমিন চাচা আর শামিউল ভাই জানে। কয় মন হইছে? এখনো মাপি নাই, তবে ধরা যায় 15-16 মনের উপরে হইব, বেশিও হইতে পারে। আলহামদুলিল্লাহ। নাজির চুপ রইল কিছুক্ষণ, তারপর কঠিন স্বরে বলল, বয়স তো কম হইল না, পোলাপাইন বড় হইছে, নাতি নাতনিও আছে, তারপরও বউ পিডান কেন? এসব যেন আর না দেখি। বড় মতো কথা কবি না, বয়স কত তোর? কি বুঝোস সংসারের বিষয়ে? মাইয়া মানুষ হইল কালা নাগিন, হ্যাগোলাই গায়ে সংসারে অশান্তি হয়, সম্পর্ক নষ্ট হয়। জীবনে এইসব নাগিনের চক্করে পড়বি না, একলা থাকবি, তবুও অশান্তির দরকার নাই। জীবন জাহান্নাম বানায় আসারবো। আমনে জীবন আবার কে জাহান্নাম বানাইলো? আমি তো ফুরফুরাই দেখতাছি। জল জ্যান্ত প্রমাণ তোর মা, দেখোস না তোর বাপের অবস্থা? একজনের লাইগা সবাইরে খারাপ বলা উচিত না। সবাই যদি খারাপ হইতো তাইলে দুনিয়া চলতো কেমনে? তপ্ত শ্বাস ফেলে কেদারাই হেলান দিয়ে চোখ বুঝলেন তিনি। উত্তরের অপেক্ষা না করে বাড়ির পাশের খলাই পুনরায় চলে এলো নাজির। আটি পেতে রাখা ধানের উপর বসলো, মিল্টনের কাঁধে চাপড় মেরে পড়ল, রাইতে ঘাটে যামু ইলিশ কিনতে, আব্বার ইলিশ অনেক পছন্দ, আইয়া পড়িস। মিল্টন মাথা নাড়িয়ে সায় দেয়। মাস্টার বাড়ির অন্দরে গোল মিটিং বসেছে। আকবর মিয়া আর নজরুল আলমবাদের সকলের মুখশ্রীতে ভর করেছে গাম্ভীর্য। আকবর মিয়ার 2 পুত্র 3 কন্যা, নজরুল, তমিজ, আবেদা, কাশেম, সরলা। পিতার মতোই নজরুলের 2 পুত্র 3 কন্যা, সবুজ, রেশমা, কাজল, রুহুল আর ফাহমিদা। রেশমা, কাজল দুজনেই বিবাহিতা, তাই তারা থাকে শ্বশুর বাড়ি। বোনেদের মতো সুজনও বিবাহিত। 6 আর 4 বছরে 2 ছেলে মেয়ে আছে। কাশেম বাবার 2য় পুত্র, তার আবার ছেলে মেয়ের সংখ্যা 3 জন। তালেব আর মাসুম তারই ছেলে। মেয়ে অবশ্য বাড়িতে থাকে না, নানা বাড়িতে থেকে পড়াশোনা করে। এই তো গত বছরই ধুমধাম করে বড় ছেলের বউ এনেছেন বাড়িতে। স্ত্রীর সন্তান, নাতিপুতি নিয়েই ভরা সংসার আকবর মিয়ার। নজরুল আলমের স্ত্রী দিলারা বেগম মেয়ে ফাহমিদাকে নিয়ে উপস্থিত হলো বসার ঘরে। ঘোমটা টেনে মাথা নিচু করে সালাম দিলেন শ্বশুরকে। আকবর মিয়া সেদিকে না তাকিয়ে জবাব দিলেন সালামের। ফাহমিদা নতমস্তকে দাঁড়িয়ে আছে মায়ের পাশে। বুকের ভেতর থরথর করে কাঁপছে আসন্ন কোনো ঝড়ের শঙ্কায়। চোরা চোখে একবার সামনে জট বেঁধে বসে থাকা বাপ চাচা আর ভাইদের দিকে তাকালো। একমাত্র ভরসা যেন এখন দাদা। তার মধ্যেই কাশেম চেঁচালো, গ্রাম ভরা মানুষের সামনে আমগো মান সম্মান আঘাত লাগছে। এই শিক্ষা দিছিস তোরে? নাম করা বাড়ির মাইয়া হইয়া শত্রুগুলোকে আকাম করো? ভয়ে দেহটাও দোলাচল খেয়ে গেল ফাহমিদার। শক্ত করে টেনে ধরল মায়ের আঁচল। আকবর মিয়া নজর এড়ালো না তা। অসন্তুষ্ট কণ্ঠে বললেন, আহা কাশিম, কইছি না বাড়ির মাইয়া বউগুলোগে কখনো উঁচা গলায় কথা কবি না। কিন্তু আব্বা। চুপ থাক, মানুষের কথায় নিজের বাড়ির মাইয়াগো কেন বিশ্বাস করবি? আমি কথা কইতেছি ওর লগে। বৃদ্ধ এখনো এ বাড়ির কর্তা। বাড়ির প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে পোষা বিড়াল পর্যন্ত ওনার কথা মান্য করে চলে। তাই কাশেম আলী চুপ হয়ে গেলেন। আকবর মিয়ার কণ্ঠে এবার নমনীয়তা ঝরে পড়ল। নাতনির উদ্দেশ্যে স্নেহভরা কণ্ঠে বললেন, যা জিজ্ঞাসা করমু তার সঠিক উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা দাদা যান। আমিরুল শহরের ছেলে পারভেজ গত রাইতে কেন আইছিল? আমি জানি না। আজ সালিশে তোমার নামে অপবাদ দিছে, তোমার নাকি পারভেজের লগে প্রেমের সম্পর্ক। এটা মিথ্যা দাদা যান। তাইলে সত্যিটা কি? উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় নিল ফাহমিদা। মিনমিনিয়ে অথচ দৃঢ় কণ্ঠে বলল, তার প্রতিবেশী চাচাতো বোন আমার সহপাঠী। তার হাত দিয়েই অনেকবার প্রেমপত্র পাঠিয়েছিল, কিন্তু আমি কখনো সেসবের জবাব দেইনি। মাঝে মধ্যে স্কুল ছুটি হলে বটতলা পর্যন্ত পিছু পিছু আসতো, এতটুকুই। এসব তুমি কাউরে জানাও নাই কেন? কখনো সামনে এসে কিছু বলেনি, বিরক্তও করেনি, তাই তেমন গুরুত্ব দেইনি। তবে আম্মা সব জানে। সন্তুষ্ট হলেন আকবর মিয়া। শুরু থেকে নাতনির প্রতি ওনার বিশ্বাস ছিল। বাড়ির ছেলেমেয়েরা আর যাই হোক, পরিবারের মান সম্মান
নষ্ট হবে এমন কাজ করতে পারে না। এবার বড় পুত্রবধূর দিকে তাকাতেই দিলারা বেগম গড় গড় করে বলে দিলেন সত্য। আমি কইতে নিষেধ করছিলাম আব্বা, অযথা ঝামেলার কি দরকার। তবে এও কইছিলাম যদি সরাসরি কথা কনের চেষ্টা করে তাইলে সোজা আইসা আমারে কবি, আমি তোর বাপেরে জানামু। মাথা নাড়ালেন আকবর মিয়া, ছেলেদের উদ্দেশ্যে বলেন, কইছিলাম না সত্যটা না জানি না কখনো কারো সম্পর্কে বিরূপ ধারণা মনে করবি না। কাশেম আলী মাথা নিচু করলেন লজ্জায়। রুহুল দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ স্বরে বলল, সব দোষ ওই নাজিরের। হারাম জাদারে খেতে ফালাইয়া কয় ঘা দিতে পারলে শান্তি পাইতাম। কয়দিন ধরে অনেক বেশি লাফালাফি করতেছে। হুম, ঝামেলা করিস না। কাল বছরের প্রথম দিন, মনে যে রাগ ক্ষোভ আছে সব ধুইয়া মুছে সাফ কইরা যাক। হাটে যা বাজার কইরা আন। এবারও দাদার কথা মেনে নিল নাতিরা। দিলারা স্বামীর ইশারা লক্ষ্য করে মেয়েকে নিয়ে চলে গেলেন ঘরে। বৈশাখের প্রথম সকাল, বাংলা 1403 বঙ্গাব্দ। ভোরের আলো তখন পূব দিগন্তে কেবল ছড়াতে শুরু করেছে। চারিদিকে নেই কোনো শীতল বাতাসের অস্তিত্ব, বরং ভর করেছে তীব্র তাপদাহ। বাড়ির উঠোন ধুলোমুক্ত। ভোর হওয়ার আগে গৃহিণীরা সেরে ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। রান্নাঘরের মাটির চুলায় ভাজা হচ্ছে ইলিশ মাছ, পোড়ানো হচ্ছে শুকনো মরিচ। চারিদিকে ছড়িয়ে পড়ছে ভাজা ইলিশের ঘ্রাণ। পাশেই শান বাঁধানো পুকুর ঘাটে ডুব দিয়ে গায়ে গামছা জড়িয়ে বাড়ি ফিরল নাজির। মর্জিনা পেছন থেকে ডাক দিলেন, আইস আমগো ঘরে খাবি, তোর চাচাই বড় ইলিশ আনছে ঘাট থেইকা। চুল ঝেড়ে গামছা রোদে মেলে দিল নাজির। প্রতি উত্তরে বলল, আমিও আনছি, বড় চাচির আনছে। মুখ বাঁকালো মর্জিনা, হাতের ঝাঁটা ছুঁড়ে মারল মুরগির খোপের সামনে। বলেন, হ খালি বড় চাচি আর বড় চাচি, আমরা তো রানতে পারি না, বানের জলে ভাইসা আইছি, ওই মহিলাই মাথা খাইছে। কথা না বাড়িয়েই নিজ কক্ষে প্রবেশ করল সে। আসার পথে কিনে আনা আকাশি রঙের নতুন ফতুয়া আর কালো রঙের বাংলা প্যান্ট পরিধান করে চলে এলো বাবার ঘরে। সোভান আলী শাহ টান টান হয়ে শুয়ে আছেন বিছানায়, দৃষ্টি রোদে আসা জানালার স্থির। নাজির আনন্দে আটখানা হয়ে জিজ্ঞেস করল, কেমন লাগতেছে আব্বা? শ্রবণ নালী পর্যন্ত সেই কণ্ঠ পৌঁছাতেই ঘাড় ফিরিয়ে পুত্রর পানে তাকালেন সোভান আলী শাহ। বিষণ্ণ আবিষ্ট মুখখানিতে ফুটে উঠল এক ফালি ঝলমলে হাসি। মুখ দিয়ে শব্দ করে কাছে ডাকলেন ছেলেকে। খোলা ঠোঁটের ফাঁক দিয়ে উকি দিল আধফালি কাটা জিভ। শব্দগুলো অস্পষ্ট হলো, সহজেই নাজির যেন তা বুঝে গেল। অদরের হাসি চওড়া হলো, যেভাবে এসেছিল ঠিক সেভাবে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে ঢুকে পানি দিয়ে ভিজিয়ে রাখা গত রাতের হাঁড়ি ভর্তি পান্তা ভাত থালায় তুলে সাথে পেঁয়াজ, কয়েক পদের ভর্তা আর ভাজা দুটো ইলিশ মাছের টুকরা নিয়ে ফিরে এলো ঘরে। বালিশ উঁচু করে পিঠে হেলান দিয়ে বসালো বাবাকে। ভাত মাখতে মাখতে বলল, আইস বছরের প্রথম দিন, তাই ইলিশ আনছি। মাঝরাইতে ঘাটে গিয়াই দেখি সামাদ ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরতাছে, লগে লগে কিনে আনলাম। লোয়া কাও নওশাদ ও আসে নাই, ওর নাকি কয়েকদিন পর পরীক্ষা শুরু হইব। সিটি পাঠাইছিল গত সপ্তাহে। ধানের কাম শেষ কইরা শহরে যাবো ভাবতেছি। বালি কি আর কইও না, পারভেজ আছে না, মাস্টার বাড়ির মাইয়ার লগে পিরিত করতে গিয়া ধরা খাইছে। বিচার বইছিল কাইল, কোলামের পুতে শত্রুকও বাড়িতে মরতে গেছে। ভদ্রলোক আরো কিছু হয়তো বলেন, কিন্তু নাজির প্রতি উত্তরে মুখ বাঁকিয়ে বলল, হইছে, চুপ থাকো, সাফাই গাইতে হইব না। ওই অমানুষের বাচ্চা গলাই গাই আজ এই অবস্থা তোমার। বাপ সঠিক মানুষ চিনতে পারে নাই বললা পোলায় ভুগতাছে। একবার যদি সুযোগ পাই তাইলে বুইরার 20 দাঁত আমি ভাঙিয়া দিব। হাত নাড়িয়ে পুত্রকে ঝামেলা করতে নিষেধ করলেন তিনি। নাজির সেসব কথাই গুরুত্ব দিল না, বরং প্রসঙ্গ বদলালো। ওই বাড়ির পুরুষদের নাম শুনলে তার মাথায় খুন চেপে বসে। এভাবে খাওয়ার ফাঁকে ফাঁকে কথা চলল দুজনার। অলৌকিকভাবে হোক বা অভ্যাস বশতই হোক, পিতার মুখ থেকে নিঃসৃত অস্পষ্ট প্রত্যেক শব্দ খুব সহজেই বুঝে যায় নাজির। সুবহান আলী শাহ বিছানা থেকে নামতে পারে না, বা পায়ের হাড় ভাঙ্গা, ডান পায়ের বুড়ো আঙ্গুলটাও কেটে ফেলেছে কেউ, সাথে কাটা হয়েছে জিভের ডগা। হয়তো কোনো কিছু গোপন করার লক্ষ্যে, যার রহস্য রয়ে গেছে আজও। সেই রহস্য চলছে এখনো 21 বছর ধরে।
খাওয়ার দাওয়ার পর্ব শেষ করে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। বড় তেঁতুল গাছটা পেরোতেই দেখা মিলল মিল্টনের। গতরাতে 3টা মাছ কিনেছিল সে, তার মধ্যে একটা আবার গছিয়ে দিয়েছিল মিল্টনের হাতে, তাই আজ সকালের খাবারটা বাড়ি থেকে খেয়ে এসেছে সে। চত্বর বাজারের মুদি দোকানে আজ হালখাতার অনুষ্ঠান, সেখানে প্রথমে যাবে তারা, তারপর খেতে খামারে ঘুরে বিকেলে যাবে মেলায়। হাঁটতে হাঁটতে কাউকে নজরে পড়তেই হাতের ইশারায় চিৎকার করে ডাকলো, এই সেরি, এই এদিকে আয়। বাচ্চা মেয়েটি এগিয়ে এলো, চোখে মুখে তার আতঙ্ক। নাজির ভুরুকুচকে ধমক দিয়ে বলল, কাল বিকালে তুই আমার লইয়া মস্করা করছিলি না? মেয়েটি দুদিকে মাথা নাড়ল। মিল্টনও এবার ধমক দিল, তুই সুজনের মাইয়া সুজাতা না? বাপসা চাই এইগুলাই খাওয়াইছে বেয়াদব। বাদ দে, বংশের রক্ত পাইছে না, একেবারে 2 নম্বরই পোলা পাইন। সুজাতা ফের দুদিকে মাথা নাড়ালো, নিষ্পাপ মুখ করে বলল, আমি না, ওই সোনা ফুপু বলেছে। কোন ফুফু, ফাহমিদা নাকি বিয়াত্তাগুলা? আরে ফুপু। মিল্টন নাকচ করে দিয়ে বলল, মিছা কথা কয় ভাইজান। কয়েকদিন আগে আমার গায়ে জামাল গোড়া ছড়াইয়া অস্বীকার করছিল। নাজির কিছুক্ষণ ভেবে তারপর বলল, আরে বল্টু, শুদ্ধ ভাষা যখন কইতাছে তখন হাসা কথাই কইতাছে মনে হয়। সেই সুযোগে পা থেকে জুতা খুলে নিয়ে হাতে ভোঁদর দেওয়ার চেষ্টা করলো সুজাতা, কিন্তু পুনরায় পথ রোধ করে দাঁড়ালো নাজির। শাসানোর ভঙ্গিতে বলল, সন্ধ্যার পর বৈশাখের মেলা জমজমাট হয়ে উঠেছে। গ্রামের জোয়ান বুড়ো সকলেই এসে সামিল হয়েছে সেখানে। মিল্টনের সাথে কিছুক্ষণ নাগরদোলায় চড়ে মুরগি খেতে খেতে আরও ভেতরে চলে এলো নাজির। অদূরে দেখানো হচ্ছে সাপের খেলা, সেখানে লেগে আছে মানুষের ভিড়। কেউ বা সারাতে এসেছে বিভিন্ন অসুখ, যদিও নাজির এসবে একদম বিশ্বাস করে না। আর সেই অবিশ্বাসের জোরেই বহুবার সাপুড়িদের সঙ্গে তার ঝগড়া হয়েছে, সাথে মাথা পেতে নিয়েছে অভিশাপের পাহাড়। সেদিকেই এগিয়ে গিয়ে ভিড় ঠেলে উকি দিল সে। ঝোলার ভেতর থেকে বিশাল এক সাপ বের করে খেলা দেখাচ্ছে সাপুড়ে। বাকিরা উৎসুক দৃষ্টিতে তা দেখছে আর হাততালি দিচ্ছে। হঠাৎ সুজনকে নজরে পড়তেই চোখ মুখ কুঁচকে নিল সে। ললাটের ভাঁজে জমল বিরক্তি। সুজনের গম্ভীর দৃষ্টিও তার পানে স্থির। পাশে দাঁড়িয়ে আছে মাসুম আর তালেব। এতে যেন আরও চটে গেল নাজিরের মস্তিষ্ক। মিল্টনের কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে কৌতুকপূর্ণ হাসি ঝুলিয়ে উঁচু কণ্ঠে বিদ্বেষ প্রকাশ করে বলল, এইসব মোটা দড়ির মতো লম্বা সাপের খেলা দেখা লাভ নাই। আমাকে গ্রামের 4 হাত পা বিশিষ্ট যেই বিষধর সাপ আছে, একেবারে পুরা বংশ একলগে গাইরা বইছে। হ্যাঁ গো, বিষ এর থাইক্কাও বিষাক্ত। মনোযোগ বিঘ্ন ঘটল মিল্টনের। কিছু বুঝতে না পেরে অবাক নয়নে মাথা তুলে তাকালো তার চেয়েও কয়েক ইঞ্চি লম্বা নাজিরের মুখপানে। নাজির তার কৌতূহলী দৃষ্টি দেখে ইশারায় সুজনকে দেখালো, যা দৃষ্টি এড়ালো না সুজনেরও। রাগে ফুঁসে উঠল সে, তবে কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বে ভিড় থেকে হারিয়ে গেল ছেলে দুটো। মাসুম চল শক্ত করে বলল, দেখলা ভাই, হারামজাদা আমাকে সাপ কইয়া গেল। সুজন দীর্ঘশ্বাস ফেলে পুত্র সিফাতের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, কুর্তার লেজ যেমন সোজা হয় না, তেমনি স্বাভাংশের পুরুষ মাংসকে চরিত্র আর খোসা মারা স্বভাব কখনো ঠিক হইব না। ভাইয়ের উপস্থিতিতে রাগটা মনেই পুষে রাখলো মাসুম। সুজাতা কোত্থেকে যেন ছুটে এলো তাদের দিকে। বাপ চাচার কাছে আবদার করল, ফুপু টাকা দিতে বলেছে বাবা, বায়োস্কোপ দেখবো। তার হাতের ইশারায় সামনে তাকালো দু ভাই। অদূরে অল্প বয়সী ছেলেমেয়েরা ভিড় জমিয়েছে বায়োস্কোপের সামনে। ভালো করে নজর ঘোরাতেই দৃষ্টিগোচর হলো ছোট বোন দুটোকে। সেদিকে এগিয়ে গেল 3 জন। গত রাতেই মামতো ভাইয়ের সঙ্গে নানা বাড়ি ফিরেছে সবার ছোটজন। কয়েকদিন এখানে থাকবে, তাদের জন্যই তো সব কাজ ফেলে ভাইয়েরা এসেছে মেলায় ঘুরতে। রাত্রি 2য় প্রহর। মেলা থেকে বেরিয়ে ভাতের হোটেলে পেট পুড়ে খেয়ে রাস্তা থেকে ধানের জমিতে নেমে পড়ল নাজির। হাতের ব্যাগটা মিল্টনের হাতে গছিয়ে দিয়ে পরনের প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করতে করতে বলল, এই ব্যাগটা আমার আব্বার ঘরে বিছানায় রাইখা সোজা বাড়ির পথ ধরবি। আমনে কই যাইবেন? বহুদিন সামাতি মিয়ার ট্রলারে কইরা মাছ ধরতে যাই না, আজ একটু ঘুইরা আসি। আমিও আসি। না, বাড়ির যা, ভোরে ধান সিদ্ধ করতে হইব। মিল্টনের মুখখানায় মলিনতা ভর করল। মুখ ভার করে মেনে নিল আদেশ। নাজির তা দেখল, গম্ভীর মুখে বলল,
ধানের কাম শেষ হোক, বর্ষাটা আইতে দে, তারপর দুইজনে মিল্লা সারা রাত খালে বেড়ে শুধু মাছ ধরবো। এখন বাড়িতে যা। নাজিরের সামনে মিল্টনের রাগ হাওয়াই মিঠাইয়ের মতো হুট করে ফুলে ফেপে উঠল, অল্পতেই গলে যায়। এবারও গলে গেল। হাস্যোজ্জ্বল মুখে বিদায় জানিয়ে বাঁধানো সড়ক ধরেই হাঁটা ধরল বাড়ির পথে। তবে আজ নাজির বাড়ি ফিরবে বলে মনে হয় না। সুবহান আলিশার সঙ্গে মিল্টনের ভীষণ ভাব। নাজির বাড়িতে না থাকলে মাঝে মধ্যে রাতটা ওখানে সে কাটায়, রাতভর গল্প করে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নিস্তব্ধ পরিবেশে শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক। 8টা, 8:30 মানে গ্রামে গভীর রাত। শুনশান ঘাটে দাঁড়িয়ে আছে সামাদ মিয়ার ট্রলার। বাঁশের ডগায় জ্বলন্ত হারিকেনের আলোয় জাল নিয়ে জেলেতে ট্রলারে ওঠার দৃশ্য সুস্পষ্ট। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে ট্রলার ছাড়ার অভিমুখে হন্তদন্ত হয়ে উঠে পড়ল নাজির। গিয়ে বসল খোলা আকাশের নিচে, হাতলের পাশ ঘেঁষে পেতে রাখা ছোট্ট চৌকিতে। হঠাৎ তাকে দেখে সামাদ মিয়ার চক্ষু চরকাজ, সাথে বেশ অবাক হলেন বোধহয়। পানের পিক পানিতে ফেলে বললেন, আরে নাজির সাজে, ভুল দেখতাছি না তো? নাজির 2 আঙ্গুলের সাহায্যে ঘাড় চুলকায় কপালে। সে বিরক্ত করা চুলগুলোকে ঠেলে দেয় পেছনে, হেসে বলে, চোখে ছানি পড়ছে, ভুলই দেখতাছেন ভাই। তা কি মনে করে আজ এই পথে? এমনি আইলাম, ভাল লাগে না। কেমনে ভাল লাগবো? বিয়ার বয়স হয়েছে যে, বিয়া কর, ঘরে একটা সুন্দর বউ তোল। মাইয়া বামু কই, খুইজা দেন। নাজির সার লেগে মাইয়া মানুষের অভাব পরে কবে যাবি শুধু কইস, এমন সুন্দর সুন্দর মাইয়া দেখামো না। নাজির প্রতি উত্তরে হাসল শুধু। ভেতর থেকে বেরিয়ে এলো সামাদ মিয়ার ছেলে হৃদয়। হাতে তার চুরুটার হুলকা। চুরুটটা ধরিয়ে বাবার হাতে দিল। বসে পড়ল মেঝেতে, হুক্কায় তামাক ভরতে ভরতে বলল, দিবা নাকি একটা নাজির চাচা? সামাদ মিয়া ধমকালেন ছেলেকে। ইলিয়াস কই? তোরা কইছি না তামাকের থেকে দূরে থাকবি? নাজির শুয়ে পড়ল লম্বা হয়ে, দৃষ্টি তার ঝলমল করা আকাশের দিকে নিবদ্ধ করে বলল, পোলা বড় হইছে ভাই, সুযোগ পাইলে তামাকে টানো মারে, দূরে থাকবো কেমনে? সামাদ মিয়া সে কথায় বিশেষ গুরুত্ব দিলেন না। পুত্রকে চোখ রাঙিয়ে ফের পুরনো প্রসঙ্গ টেনে এনে বললেন, কিরে মাইয়া দেখমু? নাজির উঠে বসল। হৃদয়ের হাত থেকে হুক্কাটা টেনে নিয়ে নিজের বানানো শুরু করলো। সে আবার এসব খুব ভালোই বানাতে পারে, ছোট চাচার থেকে শিখেছিল। উৎসুক কণ্ঠে বলল, এখনই না। কি কস? এটাই তো বিয়ার উপযুক্ত সময়। আমি তো সেই 19 বছর বয়সে বিয়া কইরা ফেলাইছিলাম। এখন আমার বয়স 40 আর আমার হৃদয়ের বয়স 19। ওরেও ভাবতাছি এই বছরই করাইয়া দিমু। সামনের বছর থেকে তোর ভাবির আরাম। বিয়া যত তাড়াতাড়ি করা যায় ততই শান্তি। আমনের আর কি, বাপের হোটেলে খাইয়া আকাম কইরা বেড়াইছেন, বিয়ার পর হাল ধরছেন বাপের দাঁড় করাইন না ব্যবসায়। পোলায়ও তাই করব, কিন্তু আমার কি আর সেই কপাল আছে? তোর লেগে আমারও খারাপই লাগে, তয় তোর দম আছে। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে হাল ছাইরা দিত। নীরব রইল নাজির। বানানো শেষ হতে বড় একটা টান দিয়ে চোখ বুঝল। ভদ্রলোক ফের বললেন, তা রোজগার তো ভালোই তোর। ভালো হইলে কি হইব, এখনো মাটির ঘরে থাকি, যা চাচাগো ইটের পাকা দালানের সামনে মুরগির খোপের মতন দেখায়। পরে বউয়ের যদি আফসোস হয়। এইটা কোনো কথা? টেহা লাগলে আমারে কইবি, আমি আছি না। কত যে আছেন তা জানা আছে, করা সুদে টাকা লাগান, কোনো প্রয়োজন নাই, নিজের পয়সায় ঘর করমু। হাসলেন সামাদ মিয়া। চুরুটে শেষ টান দিয়ে ধোয়া উড়িয়ে দিলেন বাতাসে। ওপাশ থেকে ভেসে এলো জেলেদের হৈ হৈ কলরব। আওয়াজ হলো নদীর অবাধ্য পানির ঢেউয়ের। গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, মাছ উঠছে রে জাকির? হ ভাইজান উঠছে। কি মাছ? 5 মিশালি ছোট ছোট মাইস বেশি, সাথে 1 হাত সমান 3টা শোল মাছও আছে। সামাদ মিয়ার চোখে মুখে তীব্র অসন্তোষ প্রকাশ পেল। পুত্রকে আরেকটি চুরুট ধরানোর নির্দেশ দিয়ে নাজিরের উদ্দেশ্যে বললেন, বুঝলি নাজির, বর্ষা ছাড়া মাছ ব্যবসা ভালো নাই। তাইলে ট্রলার নিয়ে বাইর হন কেন? ব্যবসা বাণিজ্যের তো অভাব নাই। প্রসঙ্গ বদলে ফেলেন তিনি। প্রশ্ন ছুলেন, তা তোর কথা কয় মন ধান হইছে? আল্লাহর রহমতে ভালোই হইছে। আমার কাছে 5-6 মন বেচা দে, যত দাম তার থেকে না হয় বেশিই দিলাম। এইবার আর ধান বেচমু না, ধান বিক্রিতে বহুত লস হয়ে যায়। তাহলে কি করবি? এমনি আর কতদিন ব্যবসা করবো? কয়দিন আগে ধানের মিল খুলছি। ভালা কাম করছস, ডিলার পাইছস?
না পাইলে আমারে কইস। পাইছি। গত বছর আড়তে গিয়া পরিচয় হয়েছে, সেইখান থেকেই আর কি এই ব্যবসায় বুদ্ধি আইলো। তোর চাচারা জানে? না, জমি আমার, ফসল আর পয়সাও আমার, ওরা জানবো কেমনে? ব্যবসা ভালো কইরা দাঁড়াক, তারপর এমনি এমনি জানবো। টিয়া পয়সা লাগলে আমারে কইস, আমি সব সময় আছি। সুদ ছাড়া দিতে চাইলে কইয়েন। না রে ভাই, লস হইয়া যাইব, বাচ্চা আছি তো এটার উপরে। সুদ হারাম। কত কিছুই তো হারাম, যেই তামাক খাস সেটাও তো হারাম। মানে কয়জন? উত্তর দিল না নাজির, হেলান দিয়ে বলল, কম দামেই ব্যবহার করা পিক আপ লাগবো 2টা। আপাতত হাতে টেহা কম, খোঁজ থাকলে দিয়েন। খোঁজ তো নাই, তাও তোর জন্য দেখমুনে। নওশাদের কি খবর? লেখাপড়া শেষ হয় নাই? চাকরি বাকরি কিছু করে? না, এমনই কি এর, আরও 1-1.5 বছর লাগবো মনে হয়। খরচাপাতি সব তুই দেস নাকি নিজেও কিছু করে? আমি ছাড়া আর কেটাই দিব? বাপের কামাই নাই, অসুখ্যা মানুষ, তার পিছনেই তো কত খরচ লাগে। ও এত পড়ালেখা কইরা করবোটা কি? গ্রামে চললে আইতে কো, খেতে খামারের কাজে লাগাই দে। তোর ঠেকা পড়ছে ওর খরচ চালানোর? আমি তো পড়তেই পারলাম না, ওই পড়তাছে যখন পড়ুক, লেখাপড়ায় ভালো আছে। কোনো লাভ নাই, বাপেরই শিক্ষিত পোলারা দেখে না, আর তুই তো ভাই। কত দেখলাম, চাকরি বাকরি পাইয়া তোরে মুইতাও মারবো না। তাই সময় থাকতে থাকতে নিজের লাগিয়া সঞ্চয় কর। দুনিয়াতে কেউ কারো না রে নাজির, একলা আইসি একলাই যাইতে হইব। মাঝখানে দুনিয়ার জীবনে যেগুলার লগে দেখা হয় সব কয়টা হারামজাদা। বন্ধু বান্ধব, ভাই বোন, সন্তান, কেউ আপন না। এরা আমাকে জীবনে আসেই পুটকি মারা দেওয়ার লাইগা। বড় করার দায়িত্ব করছস, এবার তারে বল নিজের রাস্তা নিজে দেখে নিতে। নাজির নীরব শ্রোতার মতো সেসব শুধু শুনল। গত কয়েক বছর ধরে এসব শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই এখন আর তার মস্তিষ্কে কথাগুলোর প্রভাব ফেলতে পারে না। হঠাৎ করেই আকাশটা গর্জে উঠল, ওপাশ থেকে ভেসে এলো জেলেদের আহাজারি। আকাশ ফুঁড়ে ঝুমঝুম বৃষ্টি নামার জন্য দোয়া চেয়ে হাত তুলল রবির নিকটে। বৈশাখে গ্রামের মানুষের ব্যস্ততা থাকে একটু বেশি, বিশেষ করে যাদের ধানের জমি আছে তাদের ব্যস্ততা আকাশচুম্বী। কাকডাকা ভরে দৈত্যের মুখের মতো বিশাল আকৃতির 8টি চুলায় ধান ভর্তি হাঁড়ি চেপেছে। পরপর 4বার সেসব ধান সিদ্ধ করতে করতে বেলা বেড়ে ধরণীতে বেড়েছে রোদের উত্তাপ। রাতে আকাশ গর্জে উঠল, বৃষ্টি আর নামেনি। পানির অভাবে গাছগাছালি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। রাতটা সামাদ মিয়ার টলারে কাটিয়ে কাকডাকা ভরে গ্রামে ফিরে এসেছে নাজির, তবে বাড়িতে এখনও সে যায়নি। বাজারে নাস্তা সেরে ডিপকল থেকে পানি তুলে সোজা চলে এসেছে তার সবজি চায়ের জমিতে। কিন্তু সামনে এগোতে গিয়েও এগোলো না, আচমকা থেমে দাঁড়ালো পথিমধ্যে। দৃষ্টিগোচর হলো ও দূরে ক্ষেত থেকে বেগুন তোলা একটি মেয়েকে। নাজির কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে, তারপর দ্রুত গতিতে এগিয়ে এসে দাঁড়াই পাশে। কিন্তু মেয়েটি যেন তার উপস্থিতি টের পেল না। পরনে সাফা সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মাটি মাখা হাতে সে তুলে যাচ্ছে একের পর এক কালো কুচকুচে বেগুন। নাজিরের স্বাভাবিক মুখখানা হঠাৎ করেই কঠিন হয়ে উঠল। বুড়ো কুচকে রাগত স্বরে ধমক দিয়ে বলল, এই সেরি, এই বেগুন তুলোস কেন? দিন দুপুরে আমার খেতে চুরি? বল্টু, ওই বল্টু, আমার বেতের লাঠিটা নিয়ে আয় তো। মিল্টন আশেপাশে কোথাও নেই, তবুও ভয় দেখানোর জন্যই হয়তো তাকে ডাকলো নাজির। মেয়েটি ধীরে মাথা তুলে একবার তাকলো নাজিরের দিকে, তারপর চোখ নামিয়ে নিল। কাজ জারি রেখে বিব্রত কণ্ঠে বলল, চুরি? আমি কই না তো। নিজেদের জমিতে আবার চুরি করে কিভাবে? নাজির এক মুহূর্তের জন্য থমকে গেল, ব্যবহার বদলে অবাক হয়ে বলল, নিজে গো জমি? কই, আমি তো তোমারে চিনি না। পরপর আবারও কণ্ঠস্বরে কাঠিন্য ভর করল, বেগুন চুরি করতে আইয়া এখন আমার জমি হাতানোর মতলব? দেখা তো এই গ্রামের মাইয়া মনে হয় না, কথাবার্তাও অন্য টান। গ্রামের হইলে আলবাত আমি চিনতাম। নাম কি? বাপের নাম কি? বাড়ি কই? তাড়াতাড়ি কও, না হইলে কিন্তু বট গাছের লগে বাইন্দা রাখমু। মেয়েটির মুখশ্রীতে এবার দেখা দিল আতঙ্ক। দুরু দুরু বুকে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে বেড়ালো। নাজির ভাবলো হয়তো পালানোর পথ খুঁজছে মেয়েটা, তাই হাতের বালতিটা মাটিতে রেখে দুহাত ছড়িয়ে পথ আগলে দাঁড়ালো সে। মেয়েটি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল কয়েক পা, চোখে ভয় থাকলো, তার কণ্ঠস্বর তীর। আমি এই গ্রামেরই মেয়ে, এই জমিটাও আমাদেরই, আমার দাদার। নাম কি দাদার? কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পেল না সে। পিছন থেকে চেঁচিয়ে ডেকে উঠল কেউ। এই মিস্ত্রি, ওইখানে কি করস? চইলাই এইদিকে।
সেই কণ্ঠস্বরে নাজিরও পিছু ফিরে তাকালো, দেখলো মাসুম দাঁড়িয়ে। এবার কিছুটা হলো ব্যাপারটা আন্দাজ করতে পারলো নাজির। হালকা অবহেলাই বলল, ও, আকবরের নাতনি। মেয়েটি যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ তার হাত থেকে একটি বেগুন টেনে ধরল নাজির। মাসুমের মতোই গলা জড়িয়ে পড়ল। এটা আবার কোন পক্ষের, কার মাইয়া? উত্তর দিতেই ইচ্ছে করলো না মাসুমেরও, তবুও বলল, আমার বোন। কেমন বোন? আমি চিনি না কেন? আপন মায়ের পেটের একমাত্র বোন। ভারী অবাক হলো নাজির, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ওই যে নাক দিয়া হিঙ্গল পরত মাইয়াটা, ও মা, এত ডাঙর হইয়া গেছে? বিস্ফোরিত নেত্রে তাকালো মিস্ত্রি। ভারী লজ্জা পেল যেন। মাসুম পুনরায় তাগাদা দিল, তোরে চল্লা আইতে কইছি না, এখনো দাঁড়াইয়া আসছস কেন? বোন রে আমার জমিতে বেগুন চুরি করতে পাঠাইয়া এখন আবার চল্লা যাওয়ার পায় তারা করস? এত সহজ? বেগুনের ক্ষতিপূরণ কেটাই দিব? মাসুম এগিয়ে আসছিল, তখনই নাজির ধমকালো, এক পা আগাইলেই পা ভাইঙ্গা রাইখা দিমু। আমার জমিতে খারাপ মানুষ ঢোকা নিষেধ। তুই ভালা মানুষ? হ। ওই মিস্ত্রি, হেগো বেগুন ছিঁড়ছস কেন? বড় চাচিই তো বলল ক্ষেত থেকে বেগুন নিয়ে আয়, ভর্তা বানাবো। তাই তো সুজাতাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কিন্তু উনি বলছেন এটা নাকি ওনাদের খ্যাত। ঠিকই বলছে, এইটা না আমাকে ক্ষেত হইতাছে ওই পাশেরটা। আঙ্গুল তাক করে দেখালো মাসুম। নাজিরের ক্ষেতের বিপরীত পাশের ক্ষেতটাই আকবর মিয়ার। দীর্ঘদিন গ্রামে না থাকায় বিভ্রান্ত হয়েছে মিস্ত্রি, তাই আবারও লজ্জার অপরাধবোধ ঘিরে ধরল তাকে। আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি জানতাম না। নাজির বিড়বিড় করলো। দাদার মতনই সব কয়টা ধান্দাবাজ বাটপার। লুঙ্গির ভাঁজ থেকে টাকা বের করলো মাসুম, বলল, ওর মতো মগার কাছে মাপ চাইতে হইব না। এই নে ধর তোর বেগুনের দাম। নাজির টাকাটা নিল না, কিছুটা অহংকার করেই বলল, শত্রুগড় টেহা নাজির শাহ নিব ভাবলি কেমনে? বলে হাত থেকে রেখে দিল সব কয়টা বেগুন। বলতে বলতে এক প্রকার কেড়ে নিল। সেগুলো একপাশে ঘাসের উপর রেখে বালতি নিয়ে খেতে পানি দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, বইন নিয়া সামনে থাকা দূর হ। মিসি মাঝখানে বিপাকে পড়ল। ফ্যাল ফ্যাল নয়নে অপরিচিত লোকটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে স্থির করল বড় ভাইয়ের মুখপানে। মাসুম অযথা তর্ক বা ঝামেলায় জড়াতে চাইল না, তাই ইশারে চলে আসতে বলল। নিজেদের ক্ষেত থেকে বেগুন তুলতে গিয়ে দেখা পেয়ে গেল সুজাতার। মেয়েটা আইসক্রিম খেতে খেতে অপর হাতে ধরা বাকি 3টা আইসক্রিম দেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, 1 টাকায় 4টা আইসক্রিম পেয়েছি ফুপু। তখন আইসক্রিমের ঢাকনার শব্দ শুনে সে ফুপুকে রেখে দৌড়েছিল, তাই কথাটাই খুশি হলো না মিষ্টি, বরং চোখ রাঙালো। বাড়ি ফিরে যেন তুলকালাম কাণ্ড বাঁধাবে আজ। এই মেয়ের জন্যই তো অন্য থেকে চোর অপবাদ শুনতে হয়েছে তাকে। মাঠ জুড়ে রোদে শুকাতে দেওয়া ধানগুলো আচমকাই ঝড়ো হওয়ায় ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে উঠল। নীলিমা জুড়ে দেখা মিলল ধূসর বনের মেঘদলের। শব্দ জুড়ে চলমান তীব্র তাপদাহ বিলীন হয়ে হঠাৎ ধরণীতে ভূপাতিত হলো কালবৈশাখী ঝড়। তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে কর্তাদের সঙ্গে মাঠের ধান ঘরে তুলতে পারি গৃহিণীরাও ছুটল। ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল আকাশ। কিছু কিছু জমিতে এখনও ধান কাটা বাকি। মজুরেরা দ্রুত হাত চালালো রাস্তায় মেলে দেওয়া খড়কুটো তুলে। পুরুষেরা নেমে পড়ল মাছা তৈরি কাজে। তবে এত কিছুর মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েদের যেন তাতে কিছুই যায় আসে না। তাদের লোভাতুর দৃষ্টি শুধু কাজ ভর্তি কাঁচা আমের উপর। বাতাসের তোড়ে মাটিতে পড়লেই যেন শিকারি পাখির মতো লুফিয়ে নেবে তা। নাজিসা বসে আছে বটগাছের নিচে, হাতে ধরা পুরনো আমলের রেডিও থেকে ভেসে আসছে ঝড়ের পূর্বাভাস। খবরের মাঝখানে জট করে রেডিওর শব্দ থেমে গেল। ব্যাটারি শেষ নাকি? বাতাসে বেতার তরঙ্গ উধাও, বোঝা গেল না, কিন্তু তাতে নাজিরের ভাবনার রেশ কাটল না। মুহু আর গানের এক চিলতে সুর মস্তিষ্ক জুড়ে ভাসতে লাগলো। ধীরে ধীরে ঠোঁটের ডগায় উঠে এলো সেই গান। এক ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে এখন। দূরে কোনো গৃহস্থালী বাড়ি থেকে ভেসে আসছে হাঁসের প্যাক প্যাক শব্দ। আকাশের গর্জনের তালে তালে গর্জে উঠছে গোয়ালের গরুও। হাম্বা হাম্বা শব্দে চট করে উঠে দাঁড়ালো নাজির। দুধ দোয়াতে আজ ভুলে গিয়েছে বেচারা। তখনই পথে দেখা হলো সেলিম মোল্লার সঙ্গে। বয়স্ক দেহের চামড়া ভেদ করে হাড়গোড় যেন বেরিয়ে আসতে চাইছে।
হন্তদন্ত পা ফেলে বেরিয়ে যেতে যেতে বলল, ধানের কাম কত দূর নাজির? এত শান্ত হয়ে ঘুরিয়া বেড়াইতেছিস কেমনে? পুরোপুরি শেষ হয় নাই। প্রথম দফা শেষ কইরা দ্বিতীয় দফাটা আজ সকালে কাটা শেষ করছি। এর মধ্যেই ঝড় তুফান শুরু। আর আমারটায় কাইলকা সিদ্ধ করছি মাত্র, পুরাপুরি শুকাই নাই। কি করি কত? আর 2টা দিন রোদ দিলেই হইতো। সেই আশা ভইলা যান চাচা। খবরে শুনলাম নতুন ঘূর্ণিঝড় আইতাছে। এমন তুফান আগামী কয়দিন চলতেই থাকবো। চিন্তার রেখা ফুটে উঠল সেলিম মোল্লার মুখমণ্ডলে। ওনার সঙ্গে কথা শেষ করে নিজের পথ ধরল নাজির। বাড়ি ফেরায় ভীষণ তাড়া। মধ্যপাড়ায় গ্রামের পাশ ঘেঁষে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে একটি ছায়া ঘেরা ফজলি আম গাছ। হাওয়ার ভারে ডাল থেকে ঝরে পড়া কাঁচা আমগুলো আগেই কুড়িয়ে নিয়ে গেছে পাড়ার ছেলেমেয়েরা। মিস্ত্রি আর সুজাতার সেখানে পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হলো। চারিদিক খুঁজো আম না পেয়ে হতাশ দৃষ্টিতে তাকালো গাছের ডালে, মুখ ভার করে পড়ল, দেখলি তো, সব আম বিচ্ছুগুলো নিয়ে গেছে। আমাদের আরো আগে আসা উচিত ছিল। আচ্ছা, তুই গাছে উঠতে পারিস? তুমি ওঠো। আব্বা জানলে বকবে। ছোট চাচুও পারে, ডেকে আনবো? থাক, দরকার নেই, বাড়ি চল। আমি ভর্তা খাবো না। উত্তর দিল না মিস্ত্রি। তখনই আচমকা কোথা থেকে যেন ছুটে এসে এক ছড়া আম বরাবর লাগলো শুকনো মাটির শক্ত খণ্ড। নিশানা ঠিক থাকায় মুহূর্তে শূন্য থেকে মাটিতে আশ্রে পড়ল কয়েক জোড়া কাঁচা ফজলি আম। তা দেখে মিস্ত্রির চোখ জোড়া চকচক করে ওঠে। এগিয়ে যায় সেগুলো তুলতে, কিন্তু তার আগে কোথা থেকে এসে আম দুটো চমেরে তুলে নেয় নাজির। বাড়িতে আম গাছ নাই? ঝড় তুফানের মধ্যে বাইরে ঘোরাঘুরি কেন? কণ্ঠে বিদ্রুপ ঝরে পড়ল যেন। সুজাতা দৌড়ে লুকিয়ে পড়ল ফুপুর পেছনে। নাজির একটা আম নিজের কাছে রেখে বাকিগুলো বাড়িয়ে দিল মিস্ত্রির দিকে। মিস্ত্রি ধরল না তা। নাজির ভুরু কুচকালো। সুজাতার উদ্দেশ্যে বিরক্ত কণ্ঠে বলল, তখন বাড়িতে কি চুলা আলাদা হইয়া গেছে রে সুজাতা? আলাদা খাস তোরা? ফুপুর পেছন থেকে বের হলো না সুজাতা। ওখান থেকেই উত্তর দিল, না তো, সবাই একসঙ্গেই খাই। তাইলে তগো দুইটার অবস্থা আলাদা কেন? তুই পাট কাটি আর তোর ফুফু একেবারে বট গাছ। কোন চাইলের ভাত খায় তোর ফুফু? আমারেও ক, আমিও খাইয়া একটু মোটা হই। সুজাতা হেসে দিল। বাচ্চা হলো পাকা বুড়ি একটা। কিন্তু মিস্ত্রি মোটো হাসি পেল না। তার রাগ হলো। লোকটা সপ্তাহখানেক আগে কয়েকটা বেগুন তোলার কারণে তাকে চোর উপাধি দিয়েছিল। আজ আবার তাকে মোটা বলে অপমান করছে। কত বড় সাহস! ভাইয়ের কথাই তবে ঠিক। সাবংশের পুরুষেরা এক একটা বেয়াদব অমানুষ। তাই নীরবে চলে যাওয়ার উদ্দেশ্যে সামনে পা বাড়ালো সে। কিন্তু নাজির চুপ থাকলো না। এইটুকু মেয়ে তাকে অবজ্ঞা করছে, ভারী লজ্জার ব্যাপার। তাই জোরপূর্বক হাতের মধ্যে আমগুলো গুজিয়ে দিয়ে বলল, এই মিস্ত্রি নামটা কেটায় রাখছে? এটা কোনো নাম হইল? মিস্ত্রি এবার মুখ খুলল, কেন? সুন্দর নামই তো। একদম সুন্দর না। মিস্ত্রি তো মানুষ খায়, তোরে কি খাওয়া যায়? তা তুই কোন মিস্ত্রি? তাল মিস্ত্রি নাকি আখের মিস্ত্রি? সুজাতা ঝট করে উত্তর দিল, তাল মিস্ত্রি। নাজির সামান্য হাসলো, বলল, এবার সোজা বাড়িতে যা, নইলে ঠাডা কিন্তু দুইটার মাথার উপর পড়বো। তখন আর বিয়া হইব না। কথা শেষ করে যেতে গিয়েও ফিরে এলো। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, কয়দিন আগে যে আমারে লইয়া ভয়ঙ্কর মস্করা করছে, এটাই তো সেই ফুফু না রে সুজাতা? এই ভয়টাই যেন এতক্ষণ পাচ্ছিল ছোট্ট মেয়েটা। শক্ত করে ধরে রাখলো ফুপুর ওড়না। উত্তরের অপেক্ষায় নাজির তাকিয়ে আছে তার দিকে। মিসি কিছু বুঝতে না পেরে সরল কণ্ঠে বলল, নাম নিয়ে মজা করেছি? কবে, কখন? আমি তো আপনাকে দেখলামই 1 সপ্তাহ আগে, ওই যে খ্যাতে। আবার মিছা কথা? আলবাত কইছস। তুই কইছস? সালিশের দিন এই মাঠে দাঁড়াইয়া কইছস? সুজাতা আমারে কইছে। মিস্ত্রি দীর্ঘশ্বাস ফেলল। এই সুজাতা তাকে একটু শান্তি দেয় না। নিজে অন্যায় করে সব জায়গায় ফাঁসিয়ে দেয় ফুপুকে। অথচ সেদিন সে গ্রামে ছিল না, ফিরেছিল রাতে। দুদিকে মাথা নাড়িয়ে কথাটা জানিয়ে বলল, ভয়ে সুজাতা মিথ্যা বলেছে। মাঝে মধ্যেও এমন করে। মেজাজ চটে গেল নাজিরের। ইচ্ছে করলো ফাজিল পিচ্চিটাকে দুঘা দিয়ে গাল লাল করে দিতে, কিন্তু ইচ্ছেটা এই মুহূর্তের জন্য দমিয়ে রাখলো। আকাশের অবস্থা ভালো নয়। দৃষ্টি দিয়ে শাসিয়ে বিপি করলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে মিস্ত্রির দিকে আরেকটু এগিয়ে ফিসফিস করে বলল, তাল মিস্ত্রি খাইতে আমার খুব ভাল লাগে। বলে সে নিজ রাস্তায় নিজ গন্তব্যে অগ্রসর হলো। মিস্ত্রি এক পলক তাকিয়ে দেখল সেদিকে।
বিবি করে বলল। লোকটা আস্ত বেয়াদব। সুজাতা হাত থেকে কেড়ে নিল আমগুলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে লোভাতুর কণ্ঠে বলল। তাড়াতাড়ি পারে চলো পুপু, একেবারে চটকে চটকে মাখবে, যেন অনেক ঝোল হয়। তোকে একটুও দিব না। তুই ফের আমার নামে মিথ্যা বলেছিস, তা ওই লোকটাকে। উত্তর দিল না সুজাতা। আসল কথাটা বলে নির্ঘাত ওই লোকের কাছে মার খেতে হতো। তাই তো বাচ্চার জন্য ফুপুর নাম নিয়েছিল সে। বড় বোন থাকলে কি আর ফুপুর নাম নিত? মিস্ত্রি আর কিছু বলল না। হাওয়ার তেজ বাড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই হাঁটা ধরল বাড়ির পথে। আজ মাস্টার বাড়িতে রোজগার চেয়ে ব্যস্ততা কিছুটা বেশি। হঠাৎ আসে ঝড়ে সব কিছু গোছগাছ করে ঘরে আনতে ক্লান্ত সকলে। পিতা নজরুল আলমের তত্ত্বাবধানে ফাহমিদার বিয়ে কথাবার্তা চলছে, সেজন্যই বাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে উৎসবের গন্ধ। আজ ঘটক আসার কথা ছিল, কিন্তু আশঙ্কিক ঝড়ের তাণ্ডবে তার আগমনের আশা ছেড়ে দিল সকলে। সুজাতার সঙ্গে বাড়ি ফিরে প্রথমেই রান্নাঘর থেকে বটি নিয়ে বারান্দায় বসল মিস্ত্রি। আমগুলো ছিলে কুচি কুচি করে কাটলো, এক একে মেশালো কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ, সদ্য পরানো শুকনো মরিচ গোড়া, লবণ আর সামান্য চিনি। তারপর চটকে চটকে তা মাখলো। সেই মাখা দেখি জিভে পানি চলে এলো সুজাতার। মিস্ত্রি অল্প একটু তার দিকে বাড়িয়ে দিল। চেখে দেখ তো কেমন হয়েছে। পরনের হাঁটু সমান ফ্রোকে হাতাটা ডোলে মুছল সুজাতা। ফুপুর দেওয়া আম মাখা তালুতে নিয়ে জিভ দিয়ে পুরোটুকু মুখে ঢুকিয়েই চোখ বুঝল আবেশে। মুহূর্তে শরীরটা ঝাড়া দিয়ে উঠল। সন্তুষ্ট কণ্ঠে বলল। অনেক মজা ফুপু। আরও ঝাল লাগবে? না, ঠিকই আছে। যা তাহলে কাঁঠাল পাতা নিয়ে আয়, কলপাড় থেকে ধুয়ে আনিস কিন্তু। সঙ্গে সঙ্গে দৌড়ালো সুজাতা। বাড়ির উঠোনের পাশে মোটা একটা কাঁঠাল গাছ তাদের। সেই কাঁঠাল গাছের নিচু ডাল থেকে বেশ কতক পাতা ছিঁড়ে কলপাড় থেকে ধুয়ে আনলো সে। পরে কাজটা করলো মিস্ত্রি। দক্ষ হাতে তা পেঁচিয়ে বাটির মতো তৈরি করে এক একে পরিমাপ করে বাড়ল আম মাখা। পরিবেশকের মতো সুজাতা ছুটে গিয়ে সবাইকে দিয়ে এলো সেই আম মাখা। প্রথমে নিজের মা জেসমিন দাদি, ছোট দাদি, বাপের দাদি সহ বাকি ফুপু আর চাচিকে। মিস্ত্রি গিয়ে বসলো ফাহমিদার ঘরে। তার পিছু পিছু ছুটে এলো চাচাতো ভাই সুজনের ছেলে শিফাতো। সে সুজাতার ছোট, সদ্য ঘুম থেকে উঠেছে বোধহয়। ফোলা ফোলা চোখে তাকিয়ে হাত বাড়িয়ে বলল সেও খাবে। মিস্ত্রি দিল না তার হাতে, আবার নাও করলো না। পাশে কান্না করলে। এই বিচ্ছুর কান্না থামানো ভীষণ কঠিন একটি কাজ, তবে ভর্তায় ঝাল হয়েছে যা এর পক্ষে সহ্য করা অসম্ভব। তাই ছোট্ট এক টুকরো শুধু জিভে ছোঁয়ালো, তাতে চোখমুখ কুচকে নিল শিফাত। আউ করতে করতে লাগলো। আরও খাবি? উত্তর দিল না সে, বরং দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফাহমিদা শুধু সেসব চেয়ে চেয়ে দেখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। অন্য সময়ের মতো তার বিছানে এসে খাওয়ার অপরাধে ধমকও দিল না। হাতের বাটিটা চাচাতো বোনের দিকে এগিয়ে দিল মিস্ত্রি। বলল, তোমাকে নাকি বিয়ে দিয়ে দেবে ছোট পাপা। বয়স হইছে, দিবই তো। শুনেছি তোমার নাকি কারোর সঙ্গে প্রেম চলে, সেই ছেলে এ বাড়ি থেকে ধরাও খেয়েছে। কে কইছে এই কথা? নাজির শাহ? তেতে উঠল ফাহমিদা। সরল মুখখানি থেকে উপচে পড়ছে রাগ। মিস্ত্রি ভয় পেল না, নিজের মতো ভর্তা খেতে খেতে বলল, সে আবার কি? আমি কি চিনি? পাশের বাড়ির মানিক চাচার মা আমাদের দাদির সঙ্গে গল্প করছিল, তখনই শুনেছি। কিছুটা শান্ত হলো ফাহমিদা। নীরবতা পালন করলো বেশ কিছুক্ষণ। তারপর সজাগ কণ্ঠে বলল, শাহ বংশের লগে আমগো বাপ দাদার বহু বছরের শত্রুতা। তাই সত্য জানতে পারলে হয়তো আপায় আমারে মাইরাই ফেলবো, কুরুক্ষেত্র বাইদা যাইব, কেউ মানব না। তাহলে ঘটনা সত্য? আংশিক সত্য। পারভেজ বহুদিন ধইরা আমার পিছনে পড়া আসছিল। ওর পাগলামিতে একসময় আমিও সাড়া দিই। সেই দিন রাইতেও আমার সাথে। থেমে গেল ফাহমিদা। মিস্ত্রি মনোযোগ দিয়ে তা শুনল, তবে কতটুকু বুঝলো কে জানে। এসব বিষয়ে সে অনভিজ্ঞ বলেই চলে। সদ্য কিশোরে পার দিয়েছে, আধোবেলা তো বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে যায় তার। বাকি সময়টুকু যায় লেখাপড়াই। তবুও সে বলল, তাহলে কি করবে এখন? ঘটকে নিয়ে আসা পাত্রকে বিয়ে করে নেবে? তাছাড়া আর উপায় কি? থাক, দুঃখ পেও না। শোন মিস্ত্রি, এই কথা কারো কানে যাতে না যায়। কি কইলাম বুঝছস?
সুজাতা দৌড়ে এলো ঘরে। বাটির তলায় অবশিষ্ট 2 টুকরো আম আর একটু ঝোল দেখে অবাক হয়ে বলল, তুমি সব খেয়ে নিলে ফুপু, তাহলে আমি কি খাবো এখন? তোকে না দিয়ে এলাম? ওইটুকুন? তুমি বেশি খেয়েছো। তো বানিয়েছি কে? যে বানায় সে বেশি খায়। তুই ছোট মানুষ, কম কম খাবি। ঠোঁট উল্টালো সুজাতা ভ্যাভ্যা করে কেঁদে দেবে বলে। নাক টেনে যেতে যেতে বলল, এই জন্যই তুমি আলুর ভর্তা সব একাই খেয়ে নাও। কি বললি? এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন। সুজাতা কাঁদতে কাঁদতে দৌড়ালো। মিশ্রি এটো বাটিটা বিছানায় ফেলে রেখে ভাতিজির পিছু পিছু ছুটল। তা দেখে দীর্ঘশ্বাস ফেল ফাহমিদা। ইরার এমুখ হবে বলে মনে হয় না। এই বাটি তাকেই সরাতে হবে। সন্ধ্যা পর্যন্ত তর্জন গর্জনের পর ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। ভিজিয়ে দিতে লাগলো শুকনো খড়খড়ে জমিন। বিদ্যুৎ বিভ্রাট ঘটল তখনই। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে এসে পাকা বারান্দায় মাদুর বিছিয়ে বসলো। দাদি সৈদুন্নেসা বসেছেন তাদের থেকে কিছুটা দূরে একটি কাঠের কেদারায়। স্বামী আর পুত্ররা যে যার ঘরে শুয়ে আছে। তারা আর বের হলো না। বৃষ্টির মধ্যে জম্পেশ একটা ঘুম দেওয়া যাবে। এই বৃষ্টির মধ্যেই দূর থেকে ভেসে আসছে পাখির কুকু ডাক। তালেবের স্ত্রী পলি জিজ্ঞেস করলো, এইটা কোন পাখির ডাক দাদি? সৈদুন্নেসা পান চিবোচ্ছেন। থুতুর সাথে একদলা পিক গ্রিল দিয়ে বাইরে ফেলতে পানিতে ধুয়ে গেল তা। বললেন, আমরা তো এইডারে কুপাখি নামেই চিনি। ছোটবেলায় মাছ আসিগো কাছ থেকে শুনছি। পলি অল্প বয়সী মেয়ে, ফাহমিদার সমবয়সী হবে। গত বছর 9ম শ্রেণীতে উত্তীর্ণ হতে বাবা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন এবাড়ির ছেলের সঙ্গে। শ্বশুর কাশেম আলী অবশ্য পুত্রবধূকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, তা লেখাপড়া কি আরও করতে চাও মা? মুখে উত্তর না দিয়ে শুধু দুদিকে মাথা নাড়িয়েছিল পলি। বিয়ের দিন তার বাবা অনেক কিছুই শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। সে শুধু শেখা বলি আউড়ে ছিল। বয়স অল্প হওয়ায় সংসারের অনেক কিছুই এখনও তার নখদর্পণের বাইরে। শাশুড়ি চোখ সরিয়ে নিলেন। শুরু হয়ে যায় ননদের সঙ্গে দৌড়ঝাঁপ। এবারও সে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কু পাখি বৃষ্টির মতো কেন ডাকে দাদি? এর পেছনে লম্বা একটা কাহিনী আছে, শুনবি? মাথা নাড়ালো সে সহ বাকিরাও। ওপাশে বসে সরিষার তেল দিয়ে মাখানো মুড়ি খেতে খেতে রুহুল আর মাসুম কান খাড়া করে রাখলো শোনার জন্য। সুজাতা ঘুমিয়ে আছে মিস্ত্রি কোলে মাথা রেখে। ও এসব গল্পের আগামাখা বোঝে না। ওর কাছে ঘুম খাওয়া আর দৌড়ঝাঁপ করাই ভালো লাগে। সৈদুন্নেছা সোজা হয়ে বসে পা তুলাতে লাগলেন। বাতাসে মাথার ঘুমটা একপাশে সরে যেতে তা টেনে ঠিক করলেন তার মা। চাচি থেকে শোনা গল্প। এক গ্রামে আসিল এক দুষ্ট রাখাল। তার কাম আসিল মালিকের গোয়াল ভর্তি গরু পালা, সময় মতন তাকে খাওয়ন দেওয়া, রোদ উঠলে মাঠ ছাইরা দেওয়া, আর সকাল হইলে গোয়ালারে দিয়া দুধ দোয়ানো। মালিক খুব ব্যস্ত মানুষ, সারাদিন বাইরে বাইরে থাকতো। তেনার ফিরতে ফিরতে হইতো রাত। ফিরাই ওনার কাম আসিল রাখালের থেকে সব খবরাখবর নেওয়া। কিন্তু রাখাল তো দুষ্ট, গরুরে ঠিক মতো পানি দিত না, সারাদিন মাঠে ছাইরা রাখতো। দুধ দোয়ানোর টেহা মাইরা খাইতো। আর সন্ধ্যা হইলে সেও যে গোয়ালারে ঢুকাইতো, তারপর আর খোঁজ নিত না। কিন্তু মালিক তো আর তা জানে না। অমনি কইরা কয়টা গরু মরছে। সে মরা আর অসুখ্যা গরুর অভিশাপ লাইগা এক সময় রাখাল হইয়া গেল কুপাকি, যার মুখে ছিদ্র হইল গিয়া গলার নিচে। অন্যান্য পশু পাখির মতো চুমুক দিয়া পানি খাইতে পারে না। একমাত্র বৃষ্টি হইলে আকাশের লাহান হা কইরা থাকে, যতটুকু পানি মুখে ঢোকে আর কি। তাই বৃষ্টি আইলে এই পাখি কুহু কুহু কইরাই ডাকে। এটা সত্য ঘটনা দাদি? হ। রুহুল মুড়ি চিবুতে চিবুতে বলল, ধুর গাদি, মিশা কথা, বানাই না গল্প। সৈদুন্নেছা তেতে উঠলেন। পানদানি থেকে সুপারির দানা নাতির দিকে ছুঁড়ে মেরে ধমকালেন, তুই বেশি জানস। আগেরকার দিনের এসব অভিশাপ লাইগাই যাইতো। শুধু কি পক্ষী, খারাপ কামের লাইগা অনেক মানুষ বান্দর আর কুমির পর্যন্ত হইছে। দেহস না বান্দরের কাম কাজ, মানুষের লাহার। কুমির হইল কেন দাদি? ভাগ্য না বউয়ের মুখ দেখার লাইগা। এই পর্যায়ে রুহুল এবার শব্দ করে হেসে দিল, বলল, আমনে ভাইয়ের কাছে জানতো ভাবি, দাদির গল্প হই না আর ছোট মাথা নষ্ট কইরেন না। সৈদুন্নেছা অসন্তুষ্ট হলেন নাতিদের
অবিশ্বাস আর ঠাট্টাই। মুখে আর কিছু বলেন না। এরা এক একটা বজ্জাত ইতর শ্রেণীর প্রাণী। কিছু বলেও লাভ নেই। ফাহমিদা ভাইদের ধমকালো। বিরক্ত করস কেন? বিশ্বাস না হইলে যা এইখান থাইকা, আমরা হুনমু, হুনতে দে। মাসুম এগিয়ে এসে তার মুখে এক খাবলা মুড়ি ঠেসে দিয়ে বলল, তোর কথাই জামু, এটা আমাগো দাদি, তাই সব মিশামিশা গল্প আমরা হুনুম। ঠিক কইছি না দাদি? দাদির মতো করে নাটকীয় সুরে কথাটা বলল সে। নাতির কথায় মুখ বাঁকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লাঠিতে ভর করে ঘরে চলে গেলেন সৈয়দুন্নেসা। রুহুল বলল, দিলি তো বুড়িরে রাগাইয়া, এখন দাদার কাছে গিয়ে বিচার দিব।